আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ শিরোনাম। লেবাননে অকিটকি বিস্ফোরণে নিহত অন্তত ২০ জন। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। জানিয়ে দেব রাশিয়ার বন্ধু ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ মস্কো। আরও জানিয়ে দেব দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছে শেখ হাসিনা, ঘুরতে দেখা গিয়েছে পার্কে। এদিকে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নথি হ্যাক করার অভিযোগ। এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধের নতুন অধ্যায় প্রবেশ করেছে ইসরায়েল, প্রতিরক্ষা মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। লেবাননে অকিটকি বিস্ফোরণে নিহত ২০ জন। লেবাননে আবারও টার্গেট হলো যোগাযোগ ডিভাইস। সিরিজি বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের, আহত ৪,৫০০-এরও বেশি মানুষ। যোগাযোগের তারহীন অস্ত্র অকিটকি বিস্ফোরণের কারণে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের কয়েকটি স্থানে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার একযোগে বিস্ফোরণের ঘটনায় ২০০ শিশুসহ ১২ জন নিহত হয়, আহত হয়েছে প্রায় ৩,০০০-এরও বেশি। হিজবুল্লাহ ব্যবহৃত ওয়াকিটকি ছিল হামলার মূল লক্ষ্য। বিস্ফোরিত হয়েছে রেডিও, সোলার সিস্টেম, গাড়ির ব্যাটারিও। রাজধানী বৈরুত, বেক্কা ভ্যালি সহ দেশটির দক্ষিণ অঞ্চলে হয়েছে এসব বিস্ফোরণ। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শক্তি ঘাঁটি হিসেবে মনে করা হয় অঞ্চলগুলোকে। পেজার বিস্ফোরণের ঘটনার একাধিকের মধ্যে হলো এ হামলা। আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে ৫ মাস আগে ওয়াকিটকিগুলো কিনেছিল হিজবুল্লাহ। কাছাকাছি সময় কেনা হয়েছে পেজারগুলো। ধারণা করা হয়েছে সরবরাহ আগেই গোপনে বিস্ফোরক রাখা হয়েছিল। ডিভাইসগুলোতে লেবানন জুড়ে হাজার হাজার পেজার বিস্ফোরণ, ১২ জনের মৃত্যু ও প্রায় ৩,০০০-এর মানুষ বেশি আহত হয়েছে। হামলাগুলোর জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কঠোর ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় আরও প্রায় অর্ধশতক নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুরাই বেশি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজা মেডিকেল সূত্র জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজায় আরও অন্তত ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছে, তাদের মধ্যে ৯ জন রয়েছে শিশু। আল জাজিরা জানায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত সংখ্যা বেড়ে ৪১,২৫২ জনে দাঁড়িয়েছে। হামলায় নিহতদের মধ্যে ১৬,৫০০ শিশু রয়েছে। এছাড়া হামলায় নিখোঁজ রয়েছে আরও অন্তত ১০,০০০ শিশু। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি এ হামলায় সব মিলিয়ে গাজায় ৯৫,৪৯৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে রয়েছে ৫,৭৫০ জন এরও বেশি। অন্যদিকে ফিলিস্তিনে হামলায় ইসরায়েলে ১,৩৩৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৮,৭০৩ জন। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা গোষ্ঠী হামাস। দেশটি এ হামলায় জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ শুরু হয়। ক্রমেই বৃদ্ধি পেতে থাকে, তীব্রতর রূপ নেয় যুদ্ধটি। এরপর থেকে গাজার উপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ সহ ধর্মীয় স্থাপনাগুলো। জাতিসংঘের স্থানগুলো বলেছে ইসরায়েলে আগ্রাসনের ফলে গাজায় ৯০% বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া সেখানকার কয়েক লাখ মানুষ বিপর্যস্ত ক্ষুধার সম্মুখীন হয়েছে। এমনকি উপত্যকাটির বেশিরভাগ হাসপাতালেও বন্ধ অবস্থায় রয়েছে। সংবাদ মাধ্যমে জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। দেশটির হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে গাজা। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলি হামলায় বাস্ত হয়েছে গাজার ৯৫% বাসিন্দা। খাদ্য, বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকটের মাধ্যম দিয়েই দিন কাটাচ্ছে তারা। এছাড়া ভূখণ্ডের ৬০% অবকাঠামো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে গাজায় হত্যাকাণ্ডের অভিযুক্ত হয়েছে দেশটি। রাশিয়ার বন্ধু ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ মস্কো। রাশিয়ার অন্যতম ঐতিহাসিক মিত্র ভারত। মস্কো ইউক্রেনে আক্রমণের পর ভারত রাশিয়ার সমালোচনা করেনি, বরং রাশিয়া থেকে জ্বালানি তেল কেন অব্যাহত রেখেছে। তবে সম্প্রতি রয়টার্স অনুসন্ধানে জানতে পেরেছে ভারতীয় গোলাবদ্ধ ইউরোপীয় বিভিন্ন দেশে ক্রেতা হয়ে চূড়ান্তভাবে যাচ্ছে ইউক্রেনে, যা মস্কোকে ক্ষুব্ধ করেছে। ভারত ইউরোপের বিভিন্ন দেশ এবং সমরাষ্ট্রশীল
শিল্পের 11টি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি জানে যে তাদের বিক্রিত অস্ত্র ইউরোপের বিভিন্ন দেশ হয়ে শেষ পর্যন্ত ইউক্রেনেই যাচ্ছে, কিন্তু এই বিষয়টি রুখতে দিল্লি কোনো উদ্যোগ নেয়নি। রয়টার্সের হাতে থাকা বিভিন্ন দেশের কাস্টমস বিভাগের তথ্য এবং একাধিক সূত্র বলেছে, 1 বছরেরও বেশি সময় ধরে ভারতীয় গোলাবদ্ধ ইউক্রেনে যাচ্ছে। ভারতীয় অস্ত্র রপ্তানি প্রধান অনুসারে দেশটি যে পক্ষের কাছে অস্ত্র বিক্রি করে কেবল তারই সেই অস্ত্র ব্যবহার করতে পারবে, এর অন্যথা হলে ভারত অস্ত্র বিক্রি বন্ধ করার অধিকার রাখে না। তিনি ভারতীয় কর্মকর্তাকে জানিয়েছেন, গত জুলাইয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় সহমত। অন্তত 2টি বৈঠকে এই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। চলতি বছরে অনুযায়ী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যমন্ত্রী ও মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছে, ভারত ইউক্রেনের কাছে কোনো গোলা বিক্রি করছে না। ভারত সরকারের 2 কর্মকর্তা ও প্রতিরক্ষা শিল্পের 2টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইউক্রেনের খুব সামান্য পারমাণবিক ভারতীয় গোলা যায়। একজন কর্মকর্তা অনুমান করেছে, যুদ্ধের পর থেকে ইউক্রেনে যে পরিমাণ গোলা বারুদ আমদানি করেছে তার মাত্র 1% ভারতীয়কে যাওয়া। তবে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে এই গোলা বারুদগুলো দান করেছে নাকি পুনরায় বিক্রি করেছে, বিষয়টি নিশ্চিত হতে পারেনি রয়টার্স। একজন স্প্যানিশ, একজন ভারতীয় কর্মকর্তা এবং ভারতীয় সমরাষ্ট্র উৎপাদনকারী প্রতিষ্ঠান যন্ত্রের সাবেক শীর্ষ কর্মকর্তা জানিয়েছে, ইউরোপের যেসব দেশে ভারতীয় গোলাবদ্ধ ও গোলা বারুদ ইউক্রেনে পাঠাচ্ছে তার মধ্যে ইতালি ও চেক প্রজাতন্ত্রী অন্যতম। যন্ত্র কোম্পানি গোলা বারুদ ভারতে যাচ্ছে বলে জানতে পেরেছে রয়টার্স। ভারতীয় কর্মকর্তা বলেছে, দিল্লি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে, কিন্তু এই বিষয়টি নিয়ে অবগত ভারতীয় প্রতিরক্ষা শিল্পের এক নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভারত ইউরোপে সরবরাহ বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছেন, ঘুরতে দেখা গিয়েছে পার্কে। 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তিনি, পালিয়ে যান ভারতে। তখন থেকে দেশটিতে অবস্থান করেছে আওয়ামী লীগ সভাপতি। ভারতের কোথায় তিনি আছেন সেই স্থানে নাম প্রকাশ্যে আসেনি, কেবল জানা গিয়েছে দেশটির সরকারি তত্ত্বাবধানে নয়াদিল্লি একটি সেফ হাউসে অবস্থান করেছেন শেখ হাসিনা। এর মধ্যে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস শেখ হাসিনার বিষয়ে চাঞ্চল্যকর খবর দিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেয়ে সামা ওয়াজেদ পুতুলের সঙ্গে থাকছেন শেখ হাসিনা। এমনকি তাকে কিছু লোকজন নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেন ও ঘুরতে দেখা গিয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতা যখন এক দফা দাবিতে গণভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল, তখন শেখ হাসিনা বাংলাদেশের একটি সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান। ভারতের গাজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে শেখ হাসিনা ও শেখ রেহেনাকে নামিয়ে দিয়ে দেশে ফিরে ওই বিমানটি। শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লির সাথে ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পররাষ্ট্র নীতিতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। আওয়ামী লীগের টানা 1.5 শতকের শাসন আমলে এই সরকারকে সমর্থন দিয়েছে দিল্লি। তার ক্ষমতাচ্যুতে এর আঁচ লেগেছে 2 দেশের সম্পর্কেও। এদিকে গত জুলাই আগস্টে আন্দোলন বিক্ষোভের সময় শত শত মানুষ হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমস বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যাবর্তনের দাবি জানাতে পারি। আপাতত আমরা আশা করি তাকে নিয়ে বাংলাদেশে অস্থিতিশীল ঘটনাতে ভারত জড়াবে না, কারণ তিনি মিথ্যে ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে তাকে ফিরিয়ে আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতেই চায় তবে এক্ষেত্রে শর্ত থাকবে, তাকে চুপ থাকতে হবে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারের সময় দায়িত্ব পালন করা সাবেক পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনে নিয়েছেন একথা। প্রতিবেশী দেশ থেকে ভারতে পালিয়ে আসার অনেক নজির রয়েছে। আমরা সবসময় তাদের থাকার অনুমতি দিচ্ছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা আমাদের ইচ্ছাকে সম্মান করে রাজনৈতিক কার্যকলাপ থেকে দূরে থেকেছে। সর্বোপরি বলা যাচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে একটি সেফ হাউসে রয়েছেন।
ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নথি হ্যাক করার অভিযোগ। প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী থাকার সময় এ ঘটনা ঘটেছে। তবে পরবর্তী সময়ে বাইডেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী থেকে সরে দাঁড়ান এবং সেই সুবাদে এখন ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিস ডেমোক্রেটিক্স প্রার্থী। মার্কিন তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হলো তেহরানের তরফে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করার চেষ্টা একটি নির্দেশন। তারা বলেছে, ট্রাম্পের প্রচারে যেসব নথিপত্র গোপন বলে চিত্রিত করা হয়েছে সেই সব নথি হ্যাক করে বাইডেনের প্রচারের দায়িত্ব থাকা কর্মীদের কাছেই ইমেল করে পাঠানো হয়েছিল। তবে বাইডেনের কর্মীরা ওই মেইলের কোনো জবাব দেয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স এফবিআই সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি অভিযোগে তেহরান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। এই সংস্থাগুলো জানিয়েছে, রাশিয়া ও চীন তাদের স্বার্থে মার্কিন সমাজে বিভেদ তৈরির চেষ্টা করে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্থা মেটা আগস্টে জানায়, হোয়াইট অ্যাপে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে ইরানের একদল হ্যাকার। মেটা জানিয়েছে, ওই হ্যাকাররা নিজেদের গুগল ও মাইক্রোসফটে কর্মী বলে পরিচয় দিয়েছে। ব্রাড স্মিথ জানিয়েছে, সবচেয়ে বিপজ্জনক সময় আসবে নির্বাচনের 48 ঘন্টা আগে, আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ট্রাম্প ও কমলা হ্যারিস দুজনেই অভিযোগ করেছে হ্যাকাররা তাদের টার্গেট করেছে। যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে ইসরায়েল। যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে ইসরায়েল। সেনাদের সাথে সাক্ষাতে এমন মন্তব্য করেছে দেশ প্রধানমন্ত্রী ইয়োভো গান্তেলোন। বলেন, অভিযানের এই পর্যায়ে প্রয়োজনীয় সাহস, দৃঢ়তা ও অবিচল থাকার মানসিকতা, সেনা ও অস্ত্র সরঞ্জাম উত্তরের দিকে সরিয়ে নেয়ার প্রতিক্রিয়া চলছে বলে জানান তিনি। লেবাননের মঙ্গল ও বুধবার হাজার হাজার যোগাযোগ ডিভাইস বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেননি গালান্ত। তবে প্রশংসা করেছেন ইসরায়েলের সেনা ও গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা নিয়ে। উত্তর অঞ্চলের সীমান্তের দিকে নতুন করে 10 থেকে 20 হাজার সেনা সরিয়ে নেয়ার কথা চলছে তেল আবিব। তবে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার কথাও বলেছেন গ্লান্ত। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা যুদ্ধের একটি নতুন অধ্যায় শুরু করেছি। সময়ের সাথে তাল মেলাতে হবে। এই যুদ্ধ ব্যাপক, সাহসী, দৃঢ়তা ও লক্ষ্যে অবিচল থাকতে হবে। এবার উত্তরের দিকে গুরুত্ব দেব, জিম্মিদের কিংবা দক্ষিণে আমাদের লক্ষ্যের কথাও ভুলিনি। একই সাথে গাজা ও অভিযান পরিচালনা করবে সেনারা। আইডিএফ, শিন বেত সিকিউরিটি সার্ভিস ও মোসাদ সম্মিলিতভাবে দারুণ কাজ করে যাচ্ছে।